হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো সময় যাচ্ছে পানির স্রোতের মতো, সময় কখনোই থেমে থাকে না। আর সময়ের সাথে যদি কোনো কিছু না করা হয় তাহলে এই জীবনে অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হওয়া লাগতে পারে। মনে করেন আপনার 7 তারিখে একটা পরীক্ষা আছে। এখন 7 তারিখ মানে বোঝাচ্ছি যে 7 তারিখে যেহেতু পরীক্ষা, হ্যাঁ ওই সময়ে আপনার একটা পরীক্ষা আছে। এখন আপনি যদি 7 তারিখের পরীক্ষাটা যদি আপনি 10 তারিখে দিতে যান তাহলে কিন্তু আপনার পরীক্ষাটা মিস হয়ে গেল, অর্থাৎ সময়টা কিন্তু পার হয়ে গেল, কিন্তু আপনি কিন্তু সময়ের সাথে সাথে পরীক্ষাটা দিতে পারলেন না, অর্থাৎ আপনার ক্ষতি হয়ে গেল। এটাই বোঝাতে চাচ্ছি যে আপনার সময় মতো যদি আপনি সময়ের কাজ না করতে পারেন তাহলে ক্ষতি আপনার, সম্পূর্ণ ক্ষতি আপনার। সময়ের কাজ সময় মতো করবেন, তাহলে সেখান থেকে আপনি অবশ্যই ভালো কিছু পাবেন। আর বর্তমান যে সিজন, এটা হলো বর্ষার সিজন। আর আমাদের বাসা তো আমার বাসা তো বগুড়ায়। তো বগুড়া শহরে খুব বৃষ্টি, মানে আষাঢ় মাসে যে এমন বৃষ্টি হবে এটা কোনোদিনও কল্পনা করিনি। তো এখন ঘটনা হচ্ছে যেহেতু অতিরিক্ত বৃষ্টি, আর এই বৃষ্টির সময় মানে বর্ষাকালে তো প্রত্যেকটা প্রাণীর দাম কমে আসে, এটা কিন্তু নিহায়াতই সত্য কথা। তো এখন যাদের ক্রয় করার ইচ্ছা এবং রাখার মতন ভালো বাসস্থান আছে তারা কিন্তু চাইলে সুন্দর সুন্দর গরু, ছাগল বা অন্যান্য প্রাণী যেটাই আছে ক্রয় করতে পারবেন খুবই কম অর্থ দিয়ে, মানে স্বল্প অর্থে ভালো ভালো পশু আপনারা ক্রয় করতে পারবেন এবং সেটাকে পালন করে অবশ্যই আপনারা লাভবান হতে পারবেন। আর এটা কিন্তু সত্য কথা, কারণ একটা জিনিস বোঝার চেষ্টা করেন, বর্ষার জলে বন্যা আসে এবং সেই বন্যাতে অনেক গ্রাম অঞ্চল একদম ডুবে যায়। তো এখন গ্রাম অঞ্চল হচ্ছে পশু পাখি পালনের একটা অন্যরকম একটা জায়গা যেখানে পশু পাখির চাষ হয়। তো এখন মূল কথাতে আসি, সাপোজ আপনার বাসাটা গ্রামে, আপনার বাসার উঠানে একটা ছোট্ট গোয়াল, সেই গোয়ালে 10-5টা গরু আপনি লালন পালন করেন। তো এখন হঠাৎ করে অনেক জোর বৃষ্টি থেকে পানিটা একটা সময়ে অনেক বেশি হলো, এতে করে দেখা গেলো যে আপনার গোয়ালটা অর্ধেক ডুবে গেল। এখন আপনি আপনার জায়গা থেকে ভেবে দেখুন, এখন আপনি কি করবেন? আপনার বাসার প্রাণীগুলোকে কি রেখে দেবেন নাকি বিক্রি করে দিবেন? এখন যেহেতু আপনার সময়টা খারাপ, আপনি কিন্তু অবশ্যই মন শক্ত করে কিন্তু আপনার বাসার যে কটা গরু আছে সব কটাকে নিয়ে কিন্তু হাটের দিকে রওনা দিবেন এবং হাটে নিয়ে যাওয়ার পরে কিন্তু আপনি কিন্তু তেমন একটা লাভের আশা অবশ্যই করবেন না। সম্ভবত কিছু অর্থ পাইলেই আপনারা সেটা নিয়েই মনে করেন যে চলে আসবেন। হতে পারে সেটা 1 লাখ টাকা দামের গরুর, মানে ধরে নেন একটা গরুর মূল্য ছিল 1 লাখ টাকা, সেই গরুটাকে আপনি 60,000 টাকা দিয়ে বিক্রি করে আসলেন। এমন করে প্রত্যেকটা গরু সীমিতভাবে, মানে কিছু টাকা না নিয়ে আসলে না, এমন একটা অবস্থায় এভাবে বিক্রি করে দিলেন, আপনার কিন্তু লস হইল। আর যে আপনার এই খারাপ সময়ে আপনার কাছ থেকে গরুগুলো ক্রয় করলো তাদের কিন্তু লাভ হইল। তো দুই দিক থেকে যেটা বোঝা গেল যে এই যে এই সুযোগে কিন্তু বড় বড় ব্যবসায়িকেরা গরু কিন্তু ক্রয় করতেছে, সস্তা দামে কিন্তু ভালো ভালো গরু ক্রয় করতেছে। মানে আপনার যদি রাখার সামর্থ্য থাকতো, রাখার সাধ্য থাকতো, সামর্থ্য আছে কিন্তু সাধ্য নাই, সাধ্য থাকতো তাহলে কিন্তু রাখতেন আপনি। কারণ ভাই এখন বাসাটা ভরে গেছে, ডুবে গেছে, এখন কেমনে কি, কোনো কিন্তু অপশন নাই, অপশন ছাড়া একটা অবস্থা। এখন এইভাবে যে গরু পালন করার যে বিষয়টা, এই বিষয়ে মনে করেন যে যারা চালাক চতুর তারা মনে করেন
সিজন বুঝে গরু ক্রয় করে এবং সিজন বুঝে গরু বিক্রয় করে। সেটা এখন বিক্রয় করার সময়টা হচ্ছে কেমন টাইমে, যে সময়ে আর কি গরুর বাজারটা একটু শক্ত, মানে যে সময়ে গরু কিনতে মনে করে। তাহলে বোঝা গেল যে সময় প্রাণীদের দাম কম হয় সেই সময়ে অবশ্যই প্রকৃত বুদ্ধিমান ব্যবসায়ীদের উচিত প্রাণীদেরকে ক্রয় করে বাসায় নিয়ে আসা, এবং যে সময় প্রাণীদের দাম বেশি হয় ঠিক সেই সময়ে প্রাণীদেরকে লাভ করে বিক্রি করে দেওয়া লাগে। তাহলে কিন্তু আস্তে আস্তে আপনি আর্থিকভাবে আয় উন্নতিটা করবেন, এতে করে আপনার মূলধনটা বৃদ্ধি পাবে। ফলে একটা সময় আপনি 10 জন বড় বড় ব্যবসায়িকের কাতারের মধ্যে আপনিও একজন সদস্য হয়ে দাঁড়াবেন, এবং তখন আপনি গল্প শোনাবেন, আমি একটা সময় এমন ছিলাম, আমার কিচ্ছু ছিল না, আমি আমার অল্প একটু পুঁজি নিয়ে মাঠে নামছি, সেই পুঁজি থেকে আজকে আমার এত এত টাকা। আমি অবশ্যই বোঝাতে পারলাম যে শ্রম দিলে অবশ্যই সেখান থেকে ভালো কিছু পাওয়া যায়। শ্রম যদি না দেন মোটেও কোনোদিন কোনো কিছু পাবেন না। সময়ের কাজ সময়ে করতে হবে, অসময়ে করলেই লস কিংবা ক্ষতি। সময়ের কাজ সময়েই করতে হবে, অসময়ে করলেই ক্ষতি। ক্ষতি থেকে শেখার পরে আবার সময়ের কাজ সময় থেকে শুরু করা, এটার নামই হলো ব্যবসা। আমরা কিন্তু সকলেই কম বেশি লসের সম্মুখীন অবশ্যই হয়েছি। এটা একটা ব্যবসার পলিসি। ব্যবসা করার ক্ষেত্রে অবশ্যই আপনার লস হবে। সাপোজ আপনি 10 লক্ষ টাকা ইনভেস্ট করলেন একটা ব্যবসার পিছনে, আপনার লস হইল 3 লক্ষ টাকা। 10 লক্ষ মূলধন আপনি একটা ব্যবসার পিছনে ব্যয় করলেন, সেখানে আপনার লস হইল 3 লাখ টাকা। এখন আপনার অবশ্যই বুঝতে হবে যে আসলে আমার 3 লক্ষ টাকা লস কোন কোন কারণে হইল। এখন কারণগুলো বোঝার জন্য আপনাকে প্রথমে বুঝতে হবে যে আমি 5টা গরু কিনলাম, কিংবা আমি 10 লক্ষ টাকা দিয়ে 3টা গরু কিনছিলাম। 3টা গরুর ভিতরে পার গরুতে আমার পড়ছে সাপোজ 3,20,000 করে পার গরুতে পড়ছে। একটা গড়ে 10 লক্ষ টাকা ধরলাম। তো এখন আমি আসি যে আমি যে গরুগুলোকে ক্রয় করেছি এগুলো কি আসলে 3,20,000 টাকার যোগ্য ছিল, নাকি আরো এদের দাম কম হওয়া উচিত ছিল? প্রশ্ন। আমি যে এই গরুগুলোকে ক্রয় করছি এগুলো কি আসলেই 3,20,000 টাকার যোগ্য ছিল, নাকি এগুলো গরুর দাম 2.5 লক্ষ টাকা হলে ভালো হতো? আমি অবশ্যই বলবো হ্যাঁ, আমরা গরু কেনার সময় ঠকছি বিধায় আমাদের গরু বিক্রির সময় লস হয়েছে, যার কারণে আমাদের খরচের টাকাটা ওঠেনি, বরঞ্চ গরু কেনার সময় যে টাকাটা লাগছিল সেই টাকাটার থেকেও 10-15 হাজার টাকা লস হয়েছে। সো আমাদের নেক্সট টাইম থেকে অবশ্যই গরু কিনতে হবে একটু কমের ভিতরে, মানে গরু বড় হোক কিন্তু কেনার সময় কেমনে 2-4 টাকা কম দিয়ে ভালো গরুটা কেনা যায় এই ধান্দা করতে হবে। তাহলে প্রথম ধাপে আপনাদের জিত হবে। এবং দ্বিতীয় যে ধাপ, এখন বুদ্ধিমান না, যাদের অর্থ সম্পদ বা জায়গা জমি আছে তারা জমিতে ঘাস লাগায়। আমি কিন্তু ঘাসের সেক্টরে কথা বলতেছি। এখন নাম্বার 2-এ আপনি যেহেতু একটা গরুকে বেশি দাম দিয়ে ক্রয় করছেন, কথার কথা প্রথমে লসটা বোঝাই, বেশি 3,20,000 টাকা পিছে একটা করে গরু কিনছেন, যে গরুগুলোর দাম আসলে হওয়া উচিত ছিল 2.5 লক্ষ টাকা, কিন্তু কিনছেন 3,20,000 টাকা করে। হ্যাঁ, গেল। এখন আপনার বাসায় জায়গা আছে কিন্তু ঘাস লাগাননি, আপনি ঘাস টাকা দিয়ে কিনে খাওয়াচ্ছেন রেগুলার। আপনি ঘাসের পিছনে আপনার খরচ হচ্ছে 500 টাকা কিংবা 300 টাকা কিংবা 200 টাকা, মানে গরু হিসাবে খরচ। ঘাসের পিছনে যে খরচটা হচ্ছে হোক, আপনার টাকা আছে আপনি খাওয়াচ্ছেন, হ্যাঁ গেল। তারপরে দানাদার খাবারটা, এখন আপনার দানাদারের পরে আসে ঘাসেতে এসে, তো এই যে ঘাসটাতে খাওয়ালেন, এখন দেখা যাবে যে আপনি যদি 6 মাসে একটা গরুকে পালন করে থাকেন, আপনি এখন ডেইলি যদি 3টা গরুর পিছনে ধরে নেন 10 আটি ঘাসের দাম 100 টাকা, অর্থাৎ 3টা বড় গরু কিনছেন, অবশ্যই 3 গরুর 30 আটি ঘাস লাগবে।
এবং 30টি ঘাসের দাম হচ্ছে 300 টাকা। আপনি ডেইলি 300 টাকার ঘাস খাওয়াচ্ছেন, এখন মাসে কত হবে তাহলে? মাসে হবে সম্ভবত 9,000 টাকা, অর্থাৎ 9,000 টাকার ঘাস কিন্তু আপনি প্রতি মাসে খাওয়াচ্ছেন। সেখানে 10,000 টাকায় ধরেন, এখন 10,000 টাকা যদি ধরা হয় তাহলে 6 মাসে হলো 60,000। তো 3 গরু আপনার 60,000 টাকার ঘাস খাইলো। গরুগুলো কিনছিল না আপনি অতিরিক্ত বেশি দামে, কিন্তু লস করে কিনছিলেন, আপনার টাকা বেশি লস হয়ে গেছে ওখানে। তো দ্বিতীয় ধাপ, আপনি যে ঘাসটা খাওয়ালেন, এখানে আপনার লস। কেন লস আমি বোঝাচ্ছি। আপনার যদি জমি থাকে, আপনি সেই জমিতে যদি ঘাসের আবাদ করতেন তাহলে কিন্তু ঘাসগুলো কিন্তু এত খরচ হতো না, কারণ ঘাস একবার লাগাইলে ওই ঘাসটাই বড় হয়, ওটা কেটা খাওয়াবেন, পাশে আবার কুশি বার হয়, তাই না? তো ঘাসটা যদি আপনি মনে করেন কেটে নিয়ে এসে খাওয়ালেন, আপনার জমিনের ঘাস কিনতে টাকা লাগলো না, তাহলে কিন্তু আপনার 60,000 টাকা সেভিং হইলো না, ধরে নিলাম 40,000 টাকা সেভিং হইলো। 40 কিংবা 50,000 টাকা আপনার সেভিং হইলো, তাই না? হইলো কিন্তু সেভিং। আর গরুর যে অসুখ বিসুখের কথা, আপনার গরু যদি আল্লাহ তাআলা সুস্থ রাখে তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি অসুস্থ হয় তো সেই ক্ষেত্রে আপনার সেখানেও কিন্তু খরচ গেল। তো 6 মাস হিসেবে 6 মাসের সর্বস্ব ঔষধপাতি মিলে আমি খরচ ধরলাম 5 থেকে 6,000 টাকা ধরে নিলাম, কারণ ভিটামিনের একটা বিষয় আছে, বড় গরু দামি ভিটামিন, আবার ভ্যাকসিনের একটা বিষয় আছে, কারণ আমরা তো আবার পশু হাসপাতালে কম যাতায়াত করি। আমরা কি করি, সচরাচর ডাক্তার থাকে, প্রাইভেট ডাক্তার, আমরা ফোন দিলে ডাক্তারেরা আসে, 400 টাকা 500 টাকা ভিজিট নিয়ে একটা করে গরু চেক আপ করে। তো এইভাবে আমাদের লস, ঠিক আছে? এই যে খরচগুলো হচ্ছে। আবার দানাদার খাবারে আসি, এখন অনেকে আছে এসিআই কোম্পানির ফিড খাওয়ায়, অনেকে আছে অন্যান্য অনেক কোম্পানির ফিডগুলো খাওয়াচ্ছে গরুদেরকে। আমি বলবো না ফিড খাওয়ানো খারাপ, ফিড খাওয়ানোটা ভালো। এমন কোনো গরু পালক নাই যে ফিড খাওয়ায় না, আর যারা খাওয়ায় না তারা আসলে অতিরিক্ত বড় লোক, আর যারা খাওয়ায় তারা হয়তো আমাদের মতন গরিব। কথার কথা বোঝালাম। এখন শুরু থেকে দেখলেন যে একটা গরু আপনি বেশি টাকা দিয়ে কিনছেন, আবার জমিতে আপনার ঘাস নাই, আপনি ঘাস কিনে খাওয়ালেন, আবার ঔষধপাতি খাওয়ালেন, আবার দানাদার খাওয়ালেন, আপনি শ্রম দেওয়ার জন্য একটা কাজের লোকও রাখছেন, এই 3 গরুর জন্য একটা কাজের লোক রাখছেন, সেই কাজের লোকের মাসিক বেতন ধরে নিলাম 6,000 টাকা। তাহলে এখন 6 6 36, 6 মাসে তাকে দেওয়া হলো 36,000, ঘাসের পেছনে গেল 60,000 এবং ওষুধের পেছনে গেল সাপোজ 10,000। এই দেখেন আপনার অলরেডি এইটুকুর ভিতরেই প্রায় লাখ টাকা খরচ হয়ে গেল, ঠিক আছে? 1 লক্ষ টাকা আপনার এইটুকুর ভিতরেই ধরে নেন খরচ হয়ে গেল। পাশাপাশি আপনি প্রতিটা গরুতে আপনি কেনার সময়ে 50,000 টাকা বেশি দিয়ে কিনছেন, 50 না 70,000 টাকা বেশি দিয়ে কিনছেন প্রত্যেকটা গরু। তাহলে 1,70,000, আবার 1,70,000, সরি 1,70,000, 1,70,000 কথা যাই হোক যোগ করে নিন, সব কিছু মিলে দেখা গেল যে আপনি 3-4 লক্ষ টাকা আপনি মনে করেন যে কেনার পরে লসে আছেন 6 মাসে। তাহলে আপনি লাভ কী দিয়ে করবেন? আপনি যদি এখন আসি সহজ একটা কথাতে, আপনি গরু কেনার সময় দেখে শুনে গরুগুলাকে কিনলেন 2.5 লাখ টাকা পিস করে, গেল না? 3টা গরু 2.5 লাখ কিনলে কত হয়? 5 লাখ, আর হলো 6-7, 7.5 লাখের মধ্যে আপনি গরু কিনলেন। এবং এই 3টা গরুর কাজ আপনি নিজে হাতে করবেন, আপনি নিজেই করবেন। 3 গরুর যে ঘাস খাবে, ঘাসটা আপনার একটা জমিতে লাগাবেন, ওইখান থেকে কেটে খাওয়াবেন। ঘাসের তাহলে খরচ হইল না, তাহলে কিন্তু আপনার 60,000 টাকা বেঁচে গেল 6 মাসের। এই যে লাভ করলেন। যে আমি প্রথমে যে লসের কথাটা বললাম, মানে যে 3-4 লাখ টাকা আপনার গেছে, হাওয়া হয়ে গেছে, ওটাই আপনার লাভ। ওই লাভটা করার জন্য আমি বললাম এই যে এইভাবে পরিশ্রম করে একটা গরুকে গড়ে তুললেন, দেখবেন যে আপনি অবশ্যই লাভ করছেন। আমারই কোনো কঠিন বিষয় না। আমি বড় বড় গল্প দিচ্ছি না, আমি বাস্তব কথাই বললাম। আর যারা গরুর দালালদের হিসাবটা এরকম, তারা গরু মানুষের উপর থেকে ধাপ্পা দিয়ে কেনে এবং ধাপ্পা দিয়ে বিক্রিও করে দেয়।
তো হাটে বাজারে যখন আপনারা যাবেন মোটেও মনে ভুলেও দালালের খপ্পরে পড়বেন না। আপনার যদি নিজের ভালো লাগে আপনি নিজে দাঁড়াবেন, আপনি নিজে কথা বলবেন। আপনাকে যদি দাম বলে তাহলে আপনি দিয়ে দিবেন, না হলে দরকার নেই চলে আসবেন। কোনো দালালের হাতে আপনার গরুকে তুলে দিবেন না, তাহলে আপনার জীবনটা শেষ। কারণ একবারে যে গরুকে হাটে নেওয়া হয় সেই গরুকে ঘুরে আবার বাসায় না আনাটাই উত্তম। কারণ আছে, কারণ হাট ফেরত গরুদের সাথে অনেক সময় ভাইরাস চলে আসে, যে ভাইরাসের কারণে ক্ষতি হতে পারে। তো আপনি কি চাবেন সেই ক্ষতিটা আপনার সাথে হোক? অবশ্যই না। আর আমি এই একটা কারণে আমি কিন্তু আমার গরু দুইটাকে এখনো হাটে নেইনি। কিনে নিয়ে আসার পর থেকে আল্লাহর রহমতে পালন করতেছি, থেকে থেকে ইচ্ছা হয় যে আমি আমার দুইটা গরুকে একটু হাটে নিয়ে যেয়ে দেখি কি রকম দাম হয় এখন আমার গরু দুইটার। পরক্ষণ সময় আর ভাবি যে হাটে তো শুধু আমার গরু না, আরো লাখ লাখ বা হাজার হাজার গরু উঠবে। তো সেই গরুগুলোর সাথে যদি ভাইরাস থাকে, সেটা যদি আবার আমার গরুর ভিতরে চলে আসে, তাহলে তো আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আর ক্ষতি হয়ে গেলে তো সমস্যা। এমনিতেই আমি মনে করেন যে একটু আর্থিকভাবে দুর্বল। তো এখন যে ক্ষতিগুলো হলে আমি সেটা পোষাবো কি দিয়ে? আমি আসছি 2 টাকা লাভের জন্য এই সেক্টরে, সেখানে যদি আমার 4 টাকা লস হয়ে যায় তাহলে তো আমি জীবনেও নিজের পায়ে দাঁড়াতে পারবো না। সবাই বলবে যে তুই একটা বেকার, তুই একটা বলদ, তোর দ্বারা কিছু হবে না। আর এই যে গরুটা দেখতে পাচ্ছেন, এই গরুটাকে আমি বিক্রি করার জন্য আমি অলরেডি প্রস্তুতি নিয়েও নিছি। কারণ আমার অলরেডি আল্লাহর রহমতে 6 মাস হয়ে গেছে এই গরুটাকে রাখার। আমি 6 মাসের বেশি গরু রাখা পছন্দ করি না। তো আমি বর্তমানে কালকে একটা ফেসবুক পেজে আমি ভিডিওটা পোস্ট করছি গরু বিক্রির জন্য। আল্লাহর রহমতে বেশ কিছু মানুষ আমারে মেসেজ দিছে এবং কম বেশি দাম বলতেছে। হয়তো রিজনেবল একটা ভালো একটা প্রাইস পাইলে আমি দিয়ে দিব। আমার কথা হচ্ছে যে ভাই, আমার থেকে নেন, আমি খুব একটা লাভ করব না। আমি শুধু আমার এই 6 মাসের পারিশ্রমিক যে ভাড়া সেটাই আমি নিব। গরুটা তাহলে আপনাদের হাতে তুলে দিব, আমি বেশি টাকা লাভ নেব না। আমি কোনো বড় খামারি না, আমি একজন ছোট্ট একটা প্রান্তিক লেভেলের খামারি। হয়তো শখ থেকে 2টা গরু পালতেছি। ইন ফিউচারে হয়তো এই গরুটা যদি বিক্রি করে দেওয়া হয়, তাহলে হয়তো এই গরুটা বিক্রি করে লাভের টাকা দিয়ে হয়তো 2টা খাসির বাচ্চা কিনবো এবং আরেকটা গরুই কিনবো। কারণ আমার এই গরু থেকে আহামরি এমন লাভ হবে না যে আমি সেই লাভের টাকা দিয়ে আরেকটা গরু কিনতে পারবো, এমনটা কখনোই সম্ভব না। এই জন্য আমি অত বড় স্বপ্ন দেখতেছি না, আমি ছোট স্বপ্ন দেখছি। এখন সেটা যদি আল্লাহ পূরণ করে তাহলে অবশ্যই আলহামদুলিল্লাহ, না পূরণ করলে আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহ যা করে ভালোর জন্য করে। আল্লাহ কিন্তু আমাদেরকে বলেনি যে যা কপালে লেখা তাই হবে। আমরা যে বলি যে যেটা কপালে লেখা সেটাই হবে, এটা পুরো একটা ভুয়া কথা। ধরে নেন সামনে 5টা রাস্তা খোলা, আপনি মাঝখানে দাঁড়ায় এখন চিন্তা করতেছেন আমি কোন রাস্তায় যাব। আচ্ছা, আমি 2 নাম্বার রাস্তায় চলে যাই। আল্লাহ তাআলা তার আগে আপনার এই মনের ইচ্ছাটা লেখা রাখছে যে আপনি 2 নাম্বার রাস্তাতে যাবেন, সেটা আল্লাহ লেখা রাখছে। কিন্তু এর মানে এই না যে আল্লাহ লেখে রাখছে বলেই আপনি যাচ্ছেন। আপনি যাবেন বলেই আল্লাহ তাআলা সেটা লেখে রাখছে। আপনি আপনার ইচ্ছা মতো যেটা যেটা করতেছেন সেটা আল্লাহ তাআলা আগে আগে লিখে রাখে, এটা হলো বাস্তব কথা। তো এই জন্য দয়া করে কেউ ভাববেন না যে আল্লাহ তাআলা বা ভগবান বা মানে যে যে যার যে ধর্ম যেটা কপালে লিখে রাখছে সেটাই হবে। এটা পুরোপুরি আমার জানার মতো একটা ভুল ধারণা। আমি ডক্টর জাকির নায়েকের ওয়াজে মানে বয়ানে শুনছিলাম কথাটা, তো সেখান থেকে আর কি শেখা। তো এখন কাজ করতে করতে আপনাদের সাথে গল্প করা। গরুর শরীরের ময়লা আবর্জনাটা আসলে অনেক বেশি, যার কারণে আমি ব্রাশ দিয়ে খুব ধীরে ধীরে খুব সুন্দর করে আমি পরিষ্কার করে দেওয়ার ট্রাই করি। আমার দুইটাই কিন্তু বেড়া বাছুর। আর লাল বাছুরটাকে আসলে বিক্রি করার ইচ্ছা হয় না, কারণ আমার লাল বাছুরটার প্রতি একটা মায়া কাজ করে। কারণ আমার এই লাল বাছুরের ভিতরে আমার 2টা গরুর টাকা আছে। মানে আমি 2টা গরু বিক্রি করে এই একটা বাছুরকে আমি ক্রয় করে নিয়ে আসছিলাম। আর ওই 2টা গরু ছিল আমার খুব পছন্দের গরু। যাই হোক, 2টার মধ্যে একটা গরুর একটু অসুস্থ ছিল, সমস্যা ছিল, খালি অসুখ হচ্ছিল, যার কারণে আমি 2টা গরুকে কোনো মতো সুস্থ সবল করে আমি বিক্রি করে দিয়ে আমি এই বাছুরটাকে নিয়ে আসছি। তো আমি এই বাছুরের দিকে তাকালে আমার ওই বাছুরগুলোর কথা মনে পড়ে যায়, আর স্মৃতি হিসেবে আমি রাখছি। আপনাদের যদি দেখার ইচ্ছা থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলের একদম শেষের দিকে, আমার চ্যানেলের বয়স কিন্তু খুব একটা বেশি না ভাই। আমার চ্যানেলের বয়স মাত্র 4 মাস হবে, সর্বোচ্চ 4 মাসের একটা চ্যানেল আমার এটা।
তো একদম লাস্টের ভিডিও কিংবা আপনারা শর্ট ভিডিওতে যাবেন, শর্ট ভিডিওতে যে একদম নিচের দিকে চলে যাবেন, দেখবেন যে আমার দুইটা দেশি গরু ছিল আর সাথে এই কালো গরুটাও তখন ছিল আর কি। তো ওই যে দুইটা দেশি গরু ছিল, সেই দুইটা দেশি গরুকে বিক্রি করে দিছি আমি কিনে নিয়ে আসার 1 মাস পরে। তারপরে আমি আমার এই যে লাল গরুটাকে ক্রয় করছিলাম। তো লাল গরুটা আল্লাহর রহমতে কিন্তু মাথা থেকে শুরু করে কোমর পর্যন্ত শেপটা কিন্তু খুবই সুন্দর একটা শেপের গরু। মানে এই গরুগুলো আসলে কি বলি, আমি বলি আপনাদেরকে বোঝাচ্ছি, একদম অরিজিনাল দেশি গরু আছে না, অরিজিনাল দেশি গাভী গরু, এই অরিজিনাল দেশি গাভী গরুর গাভী গরুকে শাহিওয়ালের বীজ দেওয়া হয়। শাহিওয়ালের বীজ দিলে সেখান থেকে মনে করেন যে গরুটা প্রেগনেন্ট হয় এবং সেখান থেকে যে বেবিটা আর কি দেয় সেটাই হলো এই গরুগুলা। তো আমি আশা করি বোঝাতে পারছি আপনাদেরকে। তো এভাবে আর কি গরু পালনের বিষয়টা। আপনারা অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো দেখার জন্য ধন্যবাদ। সবাই একটা করে লাইক দিবেন, একটা করে শেয়ার দিবেন, একটা করে কমেন্ট করবেন, মতামত দিবেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়াতে আমি অনেক ভালো আছি। আপনারা সবাই অনেক ভালো থাকেন, আপনাদের বাবা মার যত্ন করবেন এবং নিজেরা অবশ্যই বেকার যদি থাকেন তাহলে কোনো কিছু করার চেষ্টা করেন। এবং যাদের কাছে পর্যাপ্ত পরিমাণে না হলেও অল্প কিছু মূলধন আছে তারা এই গরু সেক্টরে আসুন। এবং আমাকে দেখুন, আমি কিন্তু মাত্র ৭৪,০০০ টাকা নিয়ে মাঠে নামছিলাম। আল্লাহর রহমতে আজকে আমার মনে হয় আমার এই একটা কালো গরুর দামই ৮০-৯৫ হাজার টাকা হতে পারে, ৮০,০০০ কিংবা ৮৫,০০০ বা ৯০,০০০ টাকা হতে পারে, এটা আমার আশা। তার নিচে কম বেশি আর কি। এবং আমার লাল বাচ্চাটা বর্তমান বাজারে ৫৫ বা ৫০,০০০ টাকা আমি পাবো, এটা আমার মন বলে। আচ্ছা যাই হোক, সেটা বড় কথা না। এখন আমি আমার ভিডিওটাকে এখানে শেষ করে দিলাম, আবারও আপনাদের মাঝে হাজির হব। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।